কিভাবে এই শেখ হাসিনার পুত্র যে স্টেটমেন্ট দিচ্ছে, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের মধ্যে সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত। আপনি যেমন শেখ হাসিনাকে বললেন যে তাকে থামানো উচিত, এই কুলাঙ্গারটাকেও থামানো উচিত মনে করেন কিনা? 100%। একে তো আমি আসলে একটা সময় আমি ওকে মানে আমার মানে ও অনেকটা তার মার মতো। আপনি লক্ষ্য করেছেন কিনা যে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছিল সে বলেছিল যে আমার মার কখনোই রাজনীতি করবে না, এবং বলেছিল যে আপনারা আপনাদের মতো করে আপনারা আপনাদেরটা দেখেন, আমার মা রাজনীতি করবে না। মানে এটাও কিন্তু আরেক সাইকোপ্যাথ আসলে, হ্যাঁ, আরেকটা সাইকোপ্যাথ। সো এখন আবার কোনো না কোনো ভাবে আমার মনে হয় যে ম্যানেজড বাই র। কিন্তু আপনি তো একটা জিনিস জানেন যে 5 অগস্ট কিন্তু মানে বিজয়ী হয়েছে বাংলাদেশের জনগণ এবং ছাত্র জনতা, পরাজিত হয়েছে কিন্তু ভারত, পরাজিত হয়েছে র, এবং নিশ্চিহ্ন হয়েছে কিন্তু এই যে বাল, যেটা বাংলাদেশ আওয়ামী লীগ। সো এখন হচ্ছে কি, এখন আসলে যে একে আমার মনে হয় যে কোনো না কোনো ভাবে র হয়তো তাকে আসলে ম্যানেজ করছে। এবং আপনি দেখেন যে কথাগুলো আমার মনে হচ্ছে এখন যে সুরে কথাগুলো বলছে, এই কথাগুলো আমার কাছে কেন জানি মনে হয় যে একদম টোটালি মানে আপনার কি বলে এটাকে, আপনার প্রেসক্রাইব করা আসলে, মানে স্ক্রিপ্ট লিখে দাও, স্ক্রিপ্ট লেখা, জি একদম স্ক্রিপ্ট করা, একদম রাইট, একদম এই পারফেক্ট শব্দ আসলে, স্ক্রিপ্ট করে দেয়া যে এই কথা না। আপনি বলেন ভারত কি মানে আমরা কি ভারতেরটা খাই না, আমরা ভারতেরটা পড়ি। টিটু ভাই, আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই এই জন্য যে উনি একটি স্পষ্ট মেসেজ উনি দিয়েছে ভারতকে, যে যদি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি তোমরা মাথা ঘামাও তাহলে কিন্তু 7 সিস্টার, উনি কিন্তু দেখেন একটা সুন্দর কথা বলেছে, উনি কিন্তু দেখেন শব্দটা কিন্তু অনেক কিছু বোঝার আছে, অনেক তাৎপর্য বহন করে। সে কিন্তু বলে না যে ভারতের 7টি অঙ্গরাজ্য, সে বলছে ভারত এবং বলছে আপনার 7 সিস্টার। মানে উনি মিন করছেন ওইটাও কিন্তু তাহলে আরেকটা স্টেট কিংবা আরেকটা স্বাধীন রাষ্ট্র হওয়ার সম্ভাবনা আছে। সে বলছে যদি ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি নাক গলায়, তাহলে ভারত এবং হচ্ছে আবার 7 সিস্টার মায়ানমার, তাহলে দেখেন 3টা দেশ কিন্তু হয়ে গেল, একটা হলো ভারত, একটা হলো 7 সিস্টার, একটা হলো মায়ানমার। কেউ কিন্তু শান্তিতে থাকবে না। সো এই যে একটা মেসেজ এখন থেকে যেটি হচ্ছে আসলে টিটু ভাই, এখন আপনি তো এটাও জানেন যে রর কিন্তু সবচেয়ে বড় মানে একটা অফিস ছিল বাংলাদেশে, এবং আপনি কি লক্ষ্য করেছেন যে এই 5 অগস্টের আগে আপনার গভীর রাতে আপনার কাছে নিশ্চয়ই সব তথ্য আছে যে বেনাপোল দিয়ে আমাদের যে ট্রেনটি, যেটা বেনাপোল এক্সপ্রেস, আমাদের যে ট্রেনটি চলে, এই ট্রেন দিয়ে রাতে অন্তত 5 বার এই ট্রেন ভরে কিন্তু ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, রর এজেন্টকে নিয়ে আসা হয়েছে, এবং এরা কিন্তু আটকেও পড়েছিল আমাদের ছাত্র জনতার হাতে, বিভিন্ন জায়গায় তারা আটকেও পড়েছিল, এবং তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু কিন্তু অপারেশনও করেছে, আমাদের কিছু মানুষকে হত্যাও করেছে। এবং আপনি এটারও ভিডিও ফুটেজ দেখেছেন তারা কিভাবে দৌড়ে দৌড়ে যে এয়ারপোর্টের প্লেনে কোন রকম উঠে জীবন বাঁচানোর জন্য। সো রর কিন্তু একটা বিশাল পরাজয় হয়েছে কিন্তু এটা আমাদের কাছে। অতএব আমার মনে হয় যে এখন এই যে কুলাঙ্গারের কথা আপনি বললেন যে লাইক তার মা এক সাইকোপ্যাথ ও আরেক সাইকোপ্যাথ, এইগুলো আসলে রর শেখানো গুলি তাদেরই আসলে, আপনার যদি বললেন যে তাদের আসলে স্ক্রিপ্টটা তাদেরই লেখা। তো আমার মনে হয় একেও থামানো উচিত আসলে, আমার মনে হয় থামানো উচিত। অনেক ধন্যবাদ খান ভাই। আমি পলক ভাই আপনার কাছে আসতে চাই, আপনি চমৎকার করে বললেন এবং চমৎকার একটা ছবি দিলেন। আমরা এই ছবিটা কি মানে 1 মাস আগেও আমরা কল্পনা করতে পেরেছি যে 2 সপ্তাহ আগেও আমরা কল্পনা করতে পারিনি যে এভাবে হাতে দড়ি বেঁধে এবং এই মানে পলায়নকারী ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতার ধর 2 জন, তার মধ্যে ওই যে আইনমন্ত্রী এবং কে বলে আপনার দরবেশ বাবা, এরা এভাবে তাদের ছবি আমরা দেখব, এটা কি কল্পনা ছিল? কল্পনার মধ্যে আমরা করেছি। সো এদের এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা একটু আমাকে জানাবেন। আমি টিটু ভাই বলি আপনাকে, এইটার সাথে আরেকটা জিনিস খুবই সিগনিফিকেন্ট, যিনি এই মানে পতিত আইন মন্ত্রী, হ্যাঁ, তিনি আজকে জানেন সবচেয়ে মজার ঘটনা, তাদের পক্ষে তিনি আইনজীবী নিয়োগ করতে পারেন, আইনজীবী দাঁড়ায় নেই, কেউ আইনজীবী দাঁড়ায় নেই। জি তারা আইনজীবী পায় নাই। আপনি চিন্তা করেন যে তাহলে কি করছে, চিন্তা করে দেখেন। আজকে তারা 15 আগস্টের কথা 10 দিন করে তাদের দেখেন মানসিকতা কোথায়। হ্যাঁ, মানে আপনার জয় সজীব ওয়াজেদের, হ্যাঁ, সেই পতিত আরেক মানে কুলাঙ্গার যেটাকে বলা যায়,
সে আজকে যে কথাটা বলে এখনো তারা ওই যে আপনার 14 সালের ভারতে যে নির্বাচন করাই দিছে তার আব্বারা, ওই 18-তে নির্বাচন 24-এ নির্বাচন ওই করতে করতে এমন মানে তসবি এসে গেছে, এখন আরেকটা নির্বাচন দাবি করে বসছে ভারতের কাছে। তা আপনি বলেন এটা তো রাষ্ট্রদ্রোহ। এইটাই আমি আপনার এটা কাছ থেকে জানতে রাষ্ট্রদ্রোহ, চাচ্ছিলাম। এটা রাষ্ট্রদ্রোহিতা। এই শব্দটা রাষ্ট্রদ্রোহী শব্দ কিনা আপনি বলেন আমাকে। অবশ্যই অবশ্যই এটা কোন স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক, তাদের তো নাগরিক তো নাই, তাদের তো বাংলাদেশের প্রতি কোনো প্রীতি নেই, তারাই বাংলাদেশ স্বীকার করে না। খান ভাই, তারা আমি যা আপনাকে সব- জিজ্ঞাসা করছিলাম, উনি যেটা বললেন এটা রাষ্ট্রদ্রোহিতা, মানে চূড়ান্ত রাষ্ট্রদ্রোহী শব্দ। অবশ্যই না এটি হচ্ছে কি আসলে টিটু ভাই, এরা কিন্তু আসলে আমি শুধু সজীবের কথা বলবো না, এর আগেও আমরা দেখেছি যে ভারতের জয় হলে বাংলাদেশের জয়, ভারতের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন। আমি ভারতের প্রধানমন্ত্রীকে গিয়ে বলে এসেছি যে হাসিনা সরকারকে ক্ষমতা রাখার জন্য। এরা তো আসলে হচ্ছে কি, এরা তো সরাসরি ভারতের আসলে একটা তাবেদার ছিল বেসিক্যালি। মানে এই যে মানে যেটাকে আমরা মানে বাল বলি আর কি, বাংলাদেশ আওয়ামী লীগ। না খান সাহেব, এখন আমি এরা আপনার তো সাথে একমত, কিন্তু আমরা ওই বক্তব্যগুলোকে এক রেখে বর্তমান প্রেক্ষাপটে ভারতের কাছে আমার মামার বাড়ির আবদারের মতো, হ্যাঁ হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে আরেকটা নির্বাচন, যে নির্বাচনের পরপর 3টি নির্বাচনে জাতির ঘাড়ে বসাই দিচ্ছে, জি জি জি। সেই ভারতের কাছে এত বড় দৃষ্টতা, তারা এনশিওর করতে হতে চাচ্ছে 90 দিনের ভিতরে নির্বাচন করার জন্য ভারতকে মানে ব্যবস্থা করার জন্য ভারতকে মানে অনুরোধ করতেছে। আমি ওই জায়গাটায় যেতে চাই। আপনার ওই কথাগুলোর প্রতি যথেষ্ট সম্মান আমি রাখি, আপনার বক্তব্য খুবই তথ্যবহুল, এই কথাগুলো তো আমরা শুনেছি, কিন্তু সেটার একটা প্রেক্ষাপট ছিল। তারা তো দেয়ার ইজ ইন পাওয়ার রাইট নাও, একটা সিচুয়েশনটা তো একটু ভিন্ন, কিন্তু এইখানেও তো তাদের অভ্যাসের পরিবর্তন হলো না তো। হ্যাঁ, তো তাদের যে অভ্যাস, তাদের যে মানে রাষ্ট্রদ্রোহিতার যে একটা মানে মানসিকতা, আমার কথা হলো আমি বারবার রাষ্ট্রদ্রোহিতার কথাটা কেন আনছি, যে তারা নিজেরা তারা অন্যের উপরে চালায়, কিন্তু তারা অন্যের উপরে চালাতে চালাতে এখন নিজের উপরে পড়ছে। আজকে আমাদের সবার প্রিয়, আমাদের সাথে ঘনিষ্ঠ জন, যেহেতু উনিও মিডিয়া থেকে আসছে, সে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, উনি আজকে বলেছেন যে তাদের এই গণহত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই হবে। এবং আজকে দুইটাই মামলা অলরেডি দায়ের হয়ে গেছে আন্তর্জাতিক আদালতে, আপনি কোর্টে তো হয়েছে, কোর্টের বাহির। তাহলে এই আন্তর্জাতিক আদালতটা করা হয়েছে আপনার জামাতকে, বিএনপির বা মানে এই যে তথাকথিত মানে আপনার স্বাধীনতা যুদ্ধ অপরাধী, তাদের ডেফিনিশন তো তাদের কাছে, এদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য। আজকে দেখেন তাদের জন্য সেটাই প্রস্তুত হয়ে গেছে। তারা আজকে যেখানে একটা মামলার আসামি এখন তো সে আর ভারতের কিছু না, এই যে মামলার আসামি, ভারত এখনো বুঝে না যে আমি একটা মামলার আসামিকে এইখানে রাখাটা আমার কতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সহায়ক হবে। এটা তো সহায়ক হবে না, বরং এটা তার উল্টোটা হবে। মানুষের মনে এমনি ক্ষত তৈরি আছে, ক্ষত শুকানোর একটা সুযোগ ভারত পেয়েছিল। আমি মনে করি ভারত তাদের সেই উপলব্ধিটা জনগণকে বুঝিয়ে দিবে যে হাসিনা ভারতের বন্ধু, হাসিনার বন্ধু, ভারতের বন্ধু হাসিনা। দেখেন কথাটার মাহিত্যটা বুঝে, হাসিনা ভারতের বন্ধু, মানে সমগ্র ভারত, কংগ্রেস তো তার পক্ষেই কথা বলছে, যে তারা আইএসএ কে, এই যে রাহুল গান্ধী বলতে চাচ্ছে যে যখন তারা সর্বদলীয় বৈঠক করছে, রাহুল গান্ধী সেখানে বলতে চাচ্ছে যে এটাতে পাকিস্তানের কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে তারা হাসিনার প্রশ্নে কিন্তু তারা এক, যার কারণে সর্বভারতীয় বৈঠকে হওয়ার কারণেই কিন্তু কথাটা আমি উঠালাম, যে সে ভারতের সর্বস্তরে ঢুকতে পারলো, ভারতের বন্ধু হলো, যা দিল তো সে ব্যক্তিগতভাবে তো যা দিছে সেটা তো টাকা, আদানির মাধ্যমে টাকা দেওয়া, মোদির বিজেপিকে, এটা একটা পর্যায়ে। এটা ছাড়া রাষ্ট্র হিসেবে ভারতকে অনেকগুলো অ্যাক্সেস দিছে না, এটা ভারত, কিন্তু বাংলাদেশ কি অ্যাক্সেস পেল? তাহলে ভারত বারবারই কিন্তু, তাহলে এই কারণে কথাটা আমি বললাম যে হাসিনা ভারতের বন্ধু, আর হাসিনা হলো ভারতের বন্ধু, সে বাংলাদেশের বন্ধু হতে পারে না। ও যেরকম ভারতের সব কিছু বিকাই দিল, ভারত তো বাংলাদেশকে কিছু দেয়নি, বাংলাদেশ একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করছে, তাহলে ভারতের উচিত এখন বাংলাদেশের সাথে বন্ধুত্ব করা।